আরে আরে, কে আপনি? এইভাবে কেউ গাড়ির সামনে আসে? আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। কারা মেরে ফেলবে আপনাকে? আর এই রাত্রে আপনি জঙ্গলে কি করছেন? আমি স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলাম। কতগুলো বদমাশ লোক আমার স্কুটি দাঁড় করিয়ে আমার পিছু নেয়। আমি ছুটে ওই জঙ্গলের ভিতরে ঢুকে কোনো রকম এখানে পৌঁছেছি। দয়া করে আমাকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি গাড়িতে বসুন। মেয়েটা গাড়িতে বসতেই মুস্তাক দ্রুত গাড়ি চালাতে শুরু করলো। বেশ অনেকটা যাওয়ার পর, কোথায় বাড়ি আপনার? এই সামনেই, জঙ্গলটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিছুটা দূরেই আমার বাড়ি। জঙ্গলে প্রায় শেষে আসতেই, আর কত দূর? এবার বাম দিকে যান। বাম দিকে কিছুটা যাওয়ার পর মুস্তাক দেখল রাস্তার পাশেই একটা ছোট ঘর। ঠিক আছে, আমি আসি তাহলে। না না, বাড়ি দিয়ে চলুন। আপনি আমার এত উপকার করলেন, আর বাড়ি দিয়ে যাবেন না? তাছাড়া বৃষ্টিতে ভিজে গেছেন আপনি। গা হাতটা মুছে একটু চা খেয়ে তারপরে না হয় যাবেন। মুস্তাক আর না করল না। আচ্ছা ঠিক আছে। তারা ঘরে প্রবেশ করল। পাশাপাশি দুটো রুম। কি ব্যাপার, আপনার বাড়ির আর কাউকে দেখতে পাচ্ছি না কেন? সবাই গতকাল বিয়ে বাড়ি গেছে, পরশু আসবে। আমার কিছু কাজ থাকায় আমি যেতে পারি নাই। আপনি এই টাওয়ালটা দিয়ে মাথাটা মুছে নিন, আমি চেঞ্জ করে আপনার জন্য চা নিয়ে আসছি। এবার মেয়েটাকে ভালো করে দেখল মুস্তাক। দেখতে খুবই সুন্দরী। মেয়েটার নামটাই তো জানা হলো না। ততক্ষণে মেয়েটা চা নিয়ে চলে এসেছে। এই নিন, চাটা খেয়ে নিন। মুস্তাক চোখ তুলে অবাক হয়ে গেল। দেখে সামনেই চা হাতে নিয়ে একটা নাইট গাউন পরে মেয়েটা দাঁড়িয়ে আছে। মুস্তাক একটু অপ্রস্তুত হয়ে গেল। চাটা নিয়ে বলল, ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম লাবণী। আপনার? আমি মুস্তাক। ঠিক আছে, আপনি চা খান, আমি আপনার জন্য দুটি ভাত বসিয়ে আসি। না না, আমি বাড়ি চলে যাব, কাল আমার কাজ আছে। তা বললে তো শুনবো না। এত রাতে বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। কাল সকালে উঠে যেখানে যাওয়ার যাবেন। আচ্ছা ঠিক আছে, তবে ভাত বসানোর দরকার নেই। আমি বিয়ে বাড়ি থেকে ফিরছি, আর খেয়ে নিয়েই এসেছি। আপনাকে ব্যস্ত হতে হবে না। ঠিক আছে, আপনি এখানেই শুয়ে পড়ুন, আমি পাশের রুমেই থাকবো। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। তারপর লাবণী পাশের রুমে চলে গেল। মুস্তাক লম্বা হয়ে খাটে শুয়ে পড়ল। ক্লান্ত শরীরে মুস্তাকের দু চোখে ঘুম নেমে আসে। কতক্ষণ ঘুমিয়েছিল জানে না। হঠাৎ কারো কান্নার শব্দে মুস্তাকের ঘুম ভেঙে যায়। বুঝতে পারে দরজার বাইরে কেউ কাঁদছে। কে? লাবণী? কি হয়েছে? মুস্তাক গিয়ে দরজা খুলে দেয়। লাবণী সোজা ঘরে ঢুকে মুস্তাককে জড়িয়ে ধরে। আমার খুব ভয় করছে মুস্তাক, খুব খারাপ স্বপ্ন দেখেছি। ওই লোকগুলো যেন আমাকে ধরতে এসেছে। তুমি যদি কিছু মনে না করো তাহলে এখানে শুতে পারি? এমনিতেই একটা যুবতী মেয়ে, তাকে ফাঁকা ঘরে জড়িয়ে ধরাই তার হার্টবিট বেড়ে গেছে। তার ওপর আবার একই ঘরে শুতে বলছে। না মানে, ঠিক আছে, তুমি শোও, আমি মেঝেতে শুয়ে থাকছি। আর তো কয় ঘন্টা পরই ভোর হয়ে যাবে। দেখুন, এমনিতেই আপনি বৃষ্টিতে ভিজেছেন, আবার যদি মেঝেতে শোন তাহলে শরীর খারাপ হয়ে যাবে। তার থেকে বরং আসুন আমরা একই খাটে শুয়ে পড়ি। আমরা প্রাপ্তবয়স্ক,
নিজেদের ঠিকই সংযত রাখতে পারবো। তাছাড়া আমাদের মধ্যে একটা পাশবালিশ তো থাকবেই। বাইরে তখন বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। মোস্তাক ওর পাশে শুলো। মোস্তাকের কিছুতেই ঘুম আসছে না, চোখ বুজে শুয়ে আছে। চোখ খুলতেই দেখল লাবণী অঘরে ঘুমাচ্ছে। মুস্তাক আবার চোখ বন্ধ করে ফেলল। এসব কি যে হচ্ছে, কেন যে এখানে থাকতে গেলাম, আর এই মেয়েটাই বা কেন আমার এত কাছে আসার চেষ্টা করছে। হঠাৎ ফারিয়ার কথা মনে পড়ায় মুস্তাকের মনটা অফুরন্ত শান্তিতে ভরে যায়। একসময় মুস্তাকও গভীর ঘুমের মধ্যে তলিয়ে যায়। রাত তখন অনেক গভীর। হঠাৎ মুস্তাক অনুভব করে তার উপরে কেউ যেন উঠে আছে। চোখ খুলতেই দেখে লাবণী। লাবণী, এসব কি হচ্ছে? লাবণী ও ঠোঁটে আঙুল দিয়ে বলে, চুপ, আমি তোমার, তুমি আমার। আমার সব কিছু আজ থেকে তোমার হবে, আর তোমার সব কিছু আমার হোক। যতদিন তুমি আছো ততদিন আমিও তোমার ছায়া হয়ে থাকব, আর তোমার অস্তিত্ব শেষ হওয়ার সাথে সাথেই আমরা এক হয়ে যাব। মানে কি সব বলছো তুমি? ধীরে ধীরে লাবণীর মুখের পরিবর্তন হতে শুরু করে। বেরিয়ে আসে ভয়ঙ্কর একটা মুখ। কে কে তুমি? আহ, আমার গলাটা ছেড়ে দাও। আমার দম বন্ধ হয়ে আসছে। তোমার দম বন্ধ না হলে যে আমি আর দম নিতে পারবো না। তোমাকে নদীর পাড়ে দেখেই আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু তুমি ফারিহার সাথে গল্প করতে আমার গা জ্বলে যেত, কিন্তু কিচ্ছুই করতে পারতাম না। তাই তোমাকে আমার সঙ্গী করার জন্য এই ফন্দিটা করেছি। তুমি ফারিয়াকে কি করে চেনো? মুস্তাকের চোখ অন্ধকার হয়ে আসে। আর ঠিক তখনই কেউ যেন ধাক্কা দিয়ে লাবণীকে ছিটকে ফেলে দেয়। মুস্তাকের চোখ ঝাপসা হয়ে যায়। সেই আবছা অবস্থায় ফারিয়াকে দেখে, তারপর অজ্ঞান হয়ে যায়। তুই কেন এসেছিস এখানে? চলে যা এখান থেকে, আমার কাজে ব্যাঘাত ঘটাতে আসবি না। তুই এখান থেকে চলে যা। একটা নিরীহ ছেলেকে মেরে তুই নিজের সঙ্গী করতে চাইছিস? ছি, বেরিয়ে যা এক্ষুনি এখান থেকে, না হলে আমি আমার শক্তি প্রয়োগ করতে বাধ্য হব। কিন্তু চলে যাচ্ছি, তবে জেনে রাখ, তুই একে সব সময় বাঁচাতে পারবি না। একদিন না একদিন ঠিক একে আমার সঙ্গী করবই। আমি থাকতে সেটা তুই কখনো করতে পারবি না। তারপর লাবণীর অশরীরী হাওয়ায় মিলিয়ে যায়। ফারিয়া মুস্তাকের মাথায় হাত বোলাতেই তার জ্ঞান ফিরে আসে। ফারিয়া, তুমি তুমি এখানে কি করে এলে? আমি বুঝতে পেরেছিলাম তুমি কোনো বিপদে পড়বে আজ, তাই আমি তোমার পিছু নিয়েছিলাম। এই পর্যন্ত তো এসে পড়েছিলাম, কিন্তু ওই দুষ্টু অশরীরীটা এই ঘরটাকে তার মায়া জালে অদৃশ্য করে রেখেছিল। অনেক কষ্টে আমি সেই জাল ভেঙে এখানে প্রবেশ করি। আমি তো মরেই গেছিলাম। তুমি না আসলে এতক্ষণ ওই শয়তানিটা আমাকে শেষ করে দিত। আমি থাকতে ও কখনো পারবে না। তুমি হয়তো ওই কবরস্থানের কাছাকাছি গিয়েছিলে। কিন্তু তুমি একটা মেয়ে হয়ে কি করে এত দূরে এখানে পৌঁছালে সেটা আমার মাথায় ঢুকছে না। আস্তে আস্তে সব জানতে পারবে। চলো, ভোর হয়ে এসেছে, এবার তুমি বাড়ি যাও।
তারা বাইরে বেরোয়। ফারিয়া, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, চলো, তারপর আমি বাড়ি যাব। না না মুস্তাক, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। কিন্তু তুমি এতটা পথ যাবে কি করে? না না, আমি তোমাকে পৌঁছে দিয়ে তারপর বাড়ি যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি আমাকে আমাদের মোড়ে নামিয়ে দিও, তাহলেই হবে। আমি ঠিক চলে যেতে পারবো। তারপর মুস্তাক আবার ফারিয়াকে নিয়ে তাদের মোড়ে নামিয়ে দেয়। ততক্ষণে সকাল হতে শুরু করেছে। আচ্ছা ফারিয়া, তোমার সাথে আবার কিভাবে দেখা হবে? তুমি তো তোমার বাড়িটাও দেখালে না। এই নাও, এটা আমার ঠিকানা। যদি কখনো ওইদিকে যাও, অবশ্যই দেখা করবে। ঠিক আছে মুস্তাক, খুব তাড়াতাড়ি দেখা হবে। তারপর মুস্তাক বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে পৌঁছে ফারিয়ার এইরকম ওখানে পৌঁছানোটা মুস্তাকের একটু অস্বাভাবিকই লাগে। আচ্ছা ফারিয়া কে? ও কিভাবে ওখানে পৌঁছালো? তাছাড়া ও জানলই বা কি করে যে আমি বিপদে পড়ব? ও কি কোনো স্বাভাবিক মেয়ে নয়? উফ, মাথা গোলমাল হয়ে যাচ্ছে, কি সব ভাবছি। যাই হোক, ফারিয়ার আসল পরিচয়টা যেভাবেই হোক জানতেই হবে। এইভাবে কেটে গেল বেশ কয়েকটা দিন। এমন কোনো দিন ছিল না যে মুস্তাক ফারিয়ার ব্যাপারে চিন্তা করে নাই। সেদিন রাতে মুস্তাক শুয়ে আছে, হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। কি ব্যাপার, এত রাতে আবার কে এলো? দরজা খুলতেই দেখে ফারিয়া দাঁড়িয়ে। মুস্তাক অবাক হয়ে যায়। আরে ফারিয়া, তুমি এত রাতে এখানে কি করে এলে? তাড়াতাড়ি ভিতরে এসো। মুস্তাক তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল, যাতে কেউ দেখে না ফেলে। খুব অবাক হয়ে পড়েছো তাই না আমাকে এখানে দেখে? অবাক মানে? ভীষণ অবাক হয়েছি। যেদিন তুমি আমাকে সেই অশরীরীর হাত থেকে বাঁচিয়েছিলে, সেদিন যেমন অবাক হয়েছিলাম, আজও তেমনই অবাক হলাম। বুঝতে পারছি মুস্তাক, তোমার মনে অনেক কৌতূহল। আজ তোমাকে সব সত্যিটা জানাবো। আসলে আমি কোনো স্বাভাবিক নারী নই। মানে? তাহলে কে তুমি? মানে আমি পরিজাতি। পরি? জিন? মানে কোনো মানুষ নয়? তাহলে যে সেই নদীতে তোমার স্নান করা, জল আনতে যাওয়া, তোমার সাথে গল্প করা, সবই আমি একটা পরীর সাথে করেছি? হ্যাঁ মুস্তাক, সেদিন নদীর পাড়ে তোমাকে দেখে আমার অনেক ভালো লেগে গিয়েছিল, তাই আমি তোমাকে দেখা দিয়েছিলাম। কিন্তু আমার মাথায় ঢুকছে না, তুমি পরি? উফ, প্রথম দেখাতে আমারও তোমাকে ভালো লেগে গিয়েছিল, কিন্তু কিন্তু কি মুস্তাক, এখন কি আর আমাকে ভালো লাগছে না? তুমি নিঃসন্দেহে একজন ভালো পরি। তা না হলে সেই দিন ওই অশরীরীর হাত থেকে আমাকে বাঁচাতে না। কিন্তু একটা পরীর সাথে একটা মানুষের ভালোবাসা হতে পারে না, এটা অসম্ভব। না মুস্তাক, পরীরাও মানুষের মতো, পরীদেরও সংসার আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু কোনো সাধারণ মানুষ তাদের দেখতে পায় না। পরীরা যদি দেখা দেয় তবেই দেখতে পাবে। হ্যাঁ, আমার মাথা ঘুরছে ফারিয়া। আমি কি ভেবেছিলাম আর কি হলো? আমাকে একটু একা থাকতে দাও, তোমার সাথে আমি এই নিয়ে পরে কথা বলবো। ঠিক আছে মুস্তাক, তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি তখনই আবার আসব। তোমার উত্তরের আশায় আমি থাকলাম। তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি। তারপর ফারিয়া হঠাৎ উদাও হয়ে যায়। মোস্তাকের সারা শরীর ঘামে ভিজে গেছে। সেদিন রাতে মুস্তাক একটুও ঘুমাতে পারল না। পরদিন অফিসও গেল না। সারা দিন ইন্টারনেটে জিন মানুষের প্রেম বিষয়ে বিস্তর ঘাঁটাঘাঁটি করল। আসলে মোস্তাক ও ফারিয়াকে অনেকটা ভালোবেসে ফেলেছিল। হঠাৎ এক জায়গায় এক পীর বাবার খোঁজ পেল, যার এই জিন সম্পর্কে বিস্তর জ্ঞান আছে। ওনার সাথে দেখা করতে হবে। আমার ঘটনাটা ওনাকে জানাতে হবে।
নিশ্চয়ই উনি কোনো পথ দেখাতে পারবেন। ঠিকানা নিয়ে তখনই বেরিয়ে পড়ল। ঘন্টা তিনেকের পথ। এক সময় ওনার বাড়িতে এসে উপস্থিত হলো মুস্তাক। ওনাকে সমস্ত ঘটনা খুলে বলল। দেখো, ওই জিনটা নিঃসন্দেহে একজন ভালো জিন। আমি অনেক জিনের সাথেই কথা বলেছি। তাদের মধ্যে কেউ ভালো কেউ খারাপও আছে। যে তোমার ভালো চাই সে কোনো জিনিসটাই জোর করতে চায় না। তবে জীবন সঙ্গী হিসাবে একজন জিনকে বেছে নেওয়া আমার মনে হয় ভালো হবে না। দেখো, আল্লাহর অন্যতম একটা নিদর্শন হলো তোমাদের থেকেই তিনি তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। এবার তুমি যা ভালো বুঝো তাই করো। মুস্তাক মন খারাপ নিয়ে সেখান থেকে ফিরে এলো। 2-3 দিন কেটে গেল। অনেক চেষ্টা করলো মন থেকে ফারিয়াকে মুছে ফেলতে, ভুলে যেতে, কিন্তু পারল না। সেদিন রাতে মুস্তাক ফারিয়াকে মনে মনে স্মরণ করল। কিছুক্ষণের মধ্যেই ফারিয়া সেখানে এসে উপস্থিত হলো। কি হলো মুস্তাক, কি সিদ্ধান্ত নিলে? মুস্তাক সেই পীর বাবার বলা সব কথা ফারিয়াকে বলল। দেখো, আমাদের ভালোবাসার মধ্যে কোনো ফাঁক নেই। আমরা দুজনই দুজনকে চাই। তুমি কি এই কয়দিনে আমাকে ভুলতে পেরেছো? না ফারিয়া, আমি অনেক চেষ্টা করেছি। কি করব, কাকে বলবো এসব ব্যাপার কিছুই বুঝতে পারছি না। তুমি শুধু শুধুই চিন্তা করছো। ঠিক আছে, তুমি আরো কিছুদিন সময় নাও, আমি আসছি। মুস্তাক সে রাতেও অনেক ভাবনা চিন্তা করল, কিছুতেই ফারিয়াকে মন থেকে দূর করতে পারল না। শেষে ঠিক করল ফারিয়াকেই বিয়ে করবে। সিদ্ধান্ত নেওয়ার পর মুস্তাকের শরীর থেকে টেনশনটা দূর হয়ে গেল। পরদিন রাতে মুস্তাক ফারিয়াকে স্মরণ করল। তখনই ফারিয়া এসে উপস্থিত হলো। কি ব্যাপার হুজুর, আমাকে স্মরণ করেছো? কথা আছে তোমার সাথে। আমি অনেক চিন্তা করে দেখলাম, আমাদের বিয়ে করে নেওয়াটাই ভালো। সত্যি? আমি আজ ভীষণ ভীষণ খুশি। একদম সত্যি। যাকে ভালোবাসে তাকেই তো সবাই বিয়ে করে, তাই না? আর তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। জানি জানি, সব জানি। তাহলে কবে আমাকে তোমার ঘরে পার্মানেন্ট করে নিয়ে যাবে? খুব তাড়াতাড়ি। কিন্তু বিয়েটা করবে কোথায়? সে তোমাকে চিন্তা করতে হবে না। আমার পরিচিত এক বুজুর্গ ব্যক্তি আছে, সেই আমাদের বিয়ে দিবে। তারপর ফারিয়া চলে গেল। 2 দিন পর সন্ধেবেলায় ফারিয়ার কথা মতো তারা ফারিয়ার পরিচিত সেই বুজুর্গ ব্যক্তির কাছে বিয়ের কাজ সম্পন্ন করে নিজের বাড়িতে প্রবেশ করল। ঘরের ভিতর সুন্দরভাবে সজ্জিত ফুলের বিছানা। ঘরটা আলোকিত মোমবাতি আর সুগন্ধি ফুলের সাজে। ফারিয়া লাল শাড়িতে ঘোমটা টেনে বসে আছে। মুস্তাক আস্তে আস্তে ঘরে প্রবেশ করে। তারপর ফারিয়ার পাশে গিয়ে বসে। তোমাকে দেখতে যেন সত্যি পরীর মতো লাগছে। আচ্ছা, তোমাকে পরী বলা হয় কারণ তুমি পরীর মতো সুন্দর নাকি? এসব বলো না তো, খুব লজ্জা লাগে। লজ্জা কেন? আমি তো আমার স্ত্রীর সাথে কথা বলছি। আজ থেকে তোমার এই লজ্জার ওপর আমার পুরো অধিকার আছে। তুমি খুব দুষ্টু জানো। শোনো, তুমি জানো তোমার এই ঘোমটার নিচে একটা চমৎকার রহস্য লুকিয়ে আছে। আমি কি একটু দেখতে পারি? না, তুমি না একেবারে পাগল। পাগল তো তোমার জন্যই। আর এই পাগলামি আজ থেকে তোমার জীবনকে রঙিন করবে। তাহলে তোমার উপরেই ভরসা রাখলাম, কিন্তু শর্ত হলো আমাকে সব সময় হাসাতে হবে এবং ভালোবাসায় ভরিয়ে রাখতে হবে।
তোমার শর্ত আমার কাছে আদেশ। আজ থেকে তুমি হাসলে আমার হৃদয় হাসবে, তুমি কাঁদলে আমি কাঁদবো, আর দুষ্টুমি সে তো চলতেই থাকবে। দুজনের হাসি মাখা মুখে ভালোবাসা আর হাসি ছড়িয়ে পড়ে। আমার মনে হচ্ছে আমি একটা নতুন জীবনে পা রেখেছি, যা তুমি অনেক সুন্দর করে সাজিয়ে রাখবে। তোমার এই বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। চলো এখন একসাথে আমাদের স্বপ্নের পথে পা বাড়াই। দুজনা দুজনকে জড়িয়ে ভালোবাসার অতল তলে তলিয়ে যায়। মানুষের সাথে বিয়ে, আমার পছন্দের পুরুষের সাথে বিয়ে। তোদেরকে কোনো দিনই সুখে থাকতে দেব না আমি। এই মুস্তাককে আমার চাই চাই, ওকে মরতেই হবে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।